আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করবো। একেই বলে টি-20 ক্রিকেট। লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ম্যাচ জিতল শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। 225 রানের পাহাড়সম টার্গেট সহজেই টপকে গেল তারা। সাথে বুঝিয়ে দিল টি-20 ক্রিকেট বর্তমানে এগিয়ে যাচ্ছে কতটা। অবিশ্বাস্য এই ম্যাচে শরীফুল ইসলাম। আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে। এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত হাতুড়ুকে নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার হাতুড়ুকে নিয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশ হচ্ছে, আর সেই সাথে এবার হাতুড়ুকে নিয়ে যে সকল সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজুল হাসান পাপন বেশ কিছু চমৎকার কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার লঙ্কান প্রিমিয়ার লিগে শরীফুলের দল রেকর্ড করা রান করে জয় যুক্ত হয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই ম্যাচে শরীফুলের বোলিং যেন একেবারে খারাপ পরিস্থিতি ছিল, তবে শেষ পর্যন্ত শরীফুলের দলই জয়লাভ করতে বাধ্য হয়েছে দর্শক বন্ধুরা। অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে কেন্দ্র করে এবার জেগেছে নানা প্রশ্ন দর্শক বন্ধুরা। তবে কি এভাবেই বিসিবি অনেক দিন থেকে ঘুমিয়েছিল, এবার শেষ পর্যন্ত যেন তাদের ঘুম ভেঙেছে এবং সেই সাথে পাইপলাইন নিয়ে এবার কাজ করতে শুরু করেছে দর্শক বন্ধুরা। চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। তবে কি শেষ পর্যন্ত সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, রিয়াদরা চলে গেলে বাংলাদেশের পাইপলাইন বলতে কিছুই থাকছে না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করবো। বিশ্বকাপ নিয়ে বিশাল একটা রিপোর্ট লিখেছেন চন্ডিকা হাথুরু সিংহে, যা এখন বোর্ড প্রেসিডেন্টের হাতে। কি আছে ওখানে? লঙ্কান কোচ বিশ্বকাপ ব্যর্থতার কি ফিরিস্তি লিখেছেন ওই রিপোর্টটাতে? সেই কৌতূহলটা হতেই পারে, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে হাথুরু সিংহে তার রিপোর্টে আদৌ ব্যর্থতার কোনো কারণ কি তুলে আনতে পেরেছেন? কারণ লঙ্কান কোচের বিশ্বাস টাইগাররা এবারই সেরা বিশ্বকাপ কাটিয়েছে, বোনাস বলেছিলেন সুপার 8-এ খেলাটাকে। অথচ বিশ্বকাপে তাসকিনের টিম বাসমিস, ভারত ম্যাচে শরীফুলকে না খেলানো, টিম কম্বিনেশন কিংবা শেষ ম্যাচে পুরো দলের অ্যাপ্রোচ নিয়ে আছে অনেক প্রশ্ন। সেই ব্যাখ্যা কি হাথুরু সিংহে তার রিপোর্টে ঠিকঠাক দিতে পেরেছেন, নাকি বাংলাদেশের সেরা বিশ্বকাপের দোহাই দিয়ে পুরো রিপোর্টে নিজের আর দলের গুণগান লিখেছেন? দুটো রিপোর্ট এসছে, আমি বলেছি, একটা টিম ম্যানেজারের পক্ষ থেকে, আরেকটা এসছে কোচের পক্ষ থেকে। তো আমি এইটা আপনাদেরকে আশা করছি আর 2-1 দিনের মধ্যে, কালকের মধ্যে শেষ করে আগে বোর্ডের সাথে বসবো। আমি বোর্ডের সাথে বসে তারপর হেড কোচ রিপোর্ট পাঠিয়েছেন বোর্ড প্রেসিডেন্টের ঠিকানাতে। ওদিকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজ থেকে ছুটে গেছেন বোর্ড প্রেসিডেন্টের কাছে। কি কারণ? 1-to-1 মিটিং এ ক্যাপ্টেন দল নিয়ে কি জানালেন বোর্ড প্রেসিডেন্টকে? ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, আলাপ হয়েছে। সেই বিষয়টা যদি কি বলতে তো আমি আপনার সবগুলো না পড়ে এবং বোর্ডের সাথে আলোচনা না করে আমি বাইরে কথা বলতে পারবো। ক্যাপ্টেনের সাথে কি কথা হয়েছে সেটা অনেকটাই রহস্য রেখে দিয়েছেন নাজমুল হাসান। হাথুরুর রিপোর্ট আর ক্যাপ্টেনের কথার কতটা মিল, দ্রুতই হয়তো সেটা জানা যাবে। তবে দ্বিতীয় মেয়াদে হাথুরু সিংহের অধীনে খেলা দুইটা বিশ্বকাপের পর বিসিবিকে ভাবাচ্ছে নতুন কিছু চিন্তা করতে। লঙ্কান কোচের সাথে চুক্তির মেয়াদ ক্রিকেট বোর্ড যে নবায়ন করছে না সেটা নিশ্চিত, কিন্তু তার আগেই হাথুরুকে টাটা বাই বাই বলার সম্ভাবনা কতটুকু আছে বিসিবির? আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর তোর মুদ্রা কথাটা কিন্তু এক, অর্থাৎ ক্রিকেটার থেকে কর্তা সবার মনোভাব একই রকম। প্রতিযোগিতার লেশ মাত্র নেই স্থানীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে। সবাই জানেন আজ দলে না থাকলেও কাল দলে আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না, কারণ স্কোয়াডে থাকা কেউ খারাপ করলে বিকল্প খুঁজতে যে বেশি দূরে যাওয়ার উপায় নেই বোর্ড কর্তাদের। তাই তো বিশ্বকাপে সুযোগ না পেয়েও নির্ভর সাইফুদ্দিন। জানেন তার জায়গায় গত 4-5 বছরে কাউকেই তৈরি করতে পারেনি বোর্ড। তবে বিসিবির নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হতেই যেন অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন মিনহাজুল আবেদিন নান্নু। চরম আক্ষেপের এই মুহূর্তেও একেবারে হতাশ নন তিনি, বরং বললেন প্রস্তাবিত আঞ্চলিক ক্রিকেট কাঠামোর বাস্তব কার্যক্রম শুরু হয়ে গেলেই বদলে যাবে এই চিত্র। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে, তো আশা করছি ইমিডিয়েটলি 4টা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায়, তাহলে 4টা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের
যে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানো যাবে। তো আমাদের এখন সীমিত সংখ্যক যে খেলোয়াড়রা আছে এদেরকে নিয়ে আমাদেরকে 3 ফরম্যাটে এখন আগাতে হচ্ছে। এবারের বিশ্বকাপে পজিশন ওয়াইজ বিকল্প ক্রিকেটার না থাকা ভুগিয়েছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনিং থেকে লেট অর্ডার সব জায়গাতেই অভাব ছিল বিকল্প ভাবনার। বিষয়টা চোখে এসেছে বিসিবিরও। তাই আসছে ঘরোয়া মৌসুমে ব্যাটিং অর্ডার মেনে ক্রিকেটারদের জন্য আলাদা পরিকল্পনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট, যেখানে ইনপুট থাকবে নির্বাচকদেরও। সামনে যে ডোমেস্টিক সিজনটা শুরু হচ্ছে ওখান থেকে শুরু করা উচিত, এবং এখানে সিলেকশন প্যানেলের টিম ম্যানেজমেন্ট সবারই মনিটরিং থাকা উচিত প্লেয়ারদের উপরে, কোন ফরম্যাটটার মধ্যে কোন খেলোয়াড়কে কোন জায়গাটায় সুযোগটা দিবে, এবং প্ল্যাটফর্মের নাম্বার অফ প্লেয়ার সংখ্যাটা বাড়ানো। এ মাসেই অস্ট্রেলিয়া যাবে পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। বিরুদ্ধ কন্ডিশন এবং উইকেটে নিজেদের অভ্যস্ত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মিনহাতুল আবেদিন নান্নু। লঙ্কান প্রিমিয়ার লিগে আগের 2 ম্যাচে দারুণ বল করেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বিশেষ করে গত ম্যাচে ছিলেন দলের সেরা পেসার। তাই আজ জাফনা কিংসের বিপক্ষেও ক্যান্ডি ফ্যালকনসের আশার প্রদীপ ধরা হয়েছিল তাকে। তবে টুর্নামেন্টের 4 ম্যাচ থেকে মাত্র একটিতে জিতে সবার শেষে অবস্থান তার দলের। অন্যদিকে প্রথম 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে প্রতিপক্ষ জাফনা কিংস। তাই লড়াইটা টুর্নামেন্টের শীর্ষ ও তলানির দল বললেও ভুল হবে না। এদিন ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শরীফুল ইসলামের দল। শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জাফনা কিংসের 2 ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসেন শরীফুল ইসলাম। সেই ওভারে প্রথম 4 বল ভালো করলেও শেষ 2 বলে হজম করতে হয় পরপর 2টি বাউন্ডারি। এরপর পঞ্চম ওভারে এসে খরচ করেন 11 রান। বিপরীতে প্রতিপক্ষের 2 ওপেনার পাওয়ার প্লেতে তুলে নেয় 69 রান। মাত্র 21 বলে ক্যারিয়ারের 21তম অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা। ইনিংসের 11তম ওভারে রমেশ মেন্ডিজের আঘাতে প্রথম উইকেটের পতন ঘটে জাফনা কিংসের। 23 বলে 26 রান করে বিদায় নেন ওপেনার কুশাল মেন্ডিস। তার বিদায়ের পর ব্যাট করতে আসেন প্রোটিয়া ব্যাটার রাইলে রুশো। পাথুম নিশাঙ্কাকে সাথে নিয়ে বোলারদের বিপক্ষে তাণ্ডব চালাতে থাকেন তিনি। দুজন মিলে গড়েন 27 বলে 50 রানের দুর্দান্ত এক জুটি। মাত্র 18 বলে 41 রানের কেমিও ইনিংস খেলে বিদায় নেন রুশো। এরপর ইনিংসের 16তম ওভারে আবারও বল করতে আসেন শরীফুল ইসলাম, কিন্তু সেই ওভারে তার উপর চড়াও হন ওপেনার নিশাঙ্কা। তৃতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। সব মিলিয়ে 2 ছক্কা ও 2 4-এ 16তম ওভারে মোট 22 রান খরচ করেন শরীফুল ইসলাম। 59 বলে 119 রান করে সানাকার বলে আউট হন নিশাঙ্কা। শেষ মুহূর্তে আভিষ্কা ফার্নান্দোর 7 বলে 16 রানের কেমিও ইনিংসে 224 রানের পুঁজি পায় জাফনা কিংস। জবাব দিতে নেমে ক্যান্ডি ফ্যালকনসের শুরুটা হয় দুর্দান্ত। 2 ওপেনার মিলে প্রথম ওভার থেকে তুলোধুনা করতে থাকেন প্রতিপক্ষের বোলারদের। ওপেনিং জুটি থেকে আসে মাত্র 14 বলে 34 রান। এরপর আন্দ্রে ফ্লেচার 13 রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। মাত্র 22 বলে এবার আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। 3 নম্বরে ব্যাট করতে আসা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে নিয়ে গড়েন 58 রানের কার্যকরী পার্টনারশিপ। দলীয় 92 রানে 18 বলে 25 রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। এরপর এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে এবার একের পর এক নানা বিষয়গুলো বেরিয়ে আসছে, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের যে পাইপলাইনের যে পরিস্থিতি তা ইতিমধ্যে বিসিবিও প্রকাশ করতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশ ক্রিকেটের এই 4 থেকে 5 জন ক্রিকেটারই অনেক দিন সার্ভিস দিয়েছে, অথচ বাংলাদেশ পাইপলাইন বলতে কিছুই থাকছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে হাতুরু সিংকে নিয়ে এই সকল রিপোর্টগুলোর কথা শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবে বিসিবি, নাকি এভাবে হাতুরুকে দিয়ে চালিয়ে যেতে পারবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।